আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিজিটাল স্ট্যাটাস 24 আওয়ার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তাহলে শুরু করা যাক আজকের টপিকটা। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি নামটা আমাদের সকলের কাছেই জানাশোনা একটা নাম। হয়তো কি একটু বেশি জানি, হয়তো কি একটু কম জানি। তো যদি আমরা বলি ক্রিপ্টোকারেন্সি মানে কি বা কাকে বলে, একে একটা সংজ্ঞায়িত করা যাক। তাহলে ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা লেনদেন সুরক্ষিত করতে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়। এখন ক্রিপ্টোগ্রাফি দিয়ে সবার মনে অনেক প্রশ্ন থাকে, নানা প্রশ্ন থাকে। যেমন প্রশ্নের ভিতরে আসে যে আসলেই ক্রিপ্টোকারেন্সিটা জিনিসটা কি, ক্রিপ্টোকারেন্সি কেন দরকার। এরপর হচ্ছে আমাদের আসন্ন সময় ক্রিপ্টোকারেন্সির প্রাইসটা কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। আবার অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে যদি সরকার এটাকে ব্যান করে দেয় তাহলে কি করা উচিত। এরকম নানা ধরনের নানা প্রশ্ন, এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনার যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন বোঝা সম্ভব মাত্র 4টা কনসেপ্ট বোঝার মাধ্যমে। 4টা কনসেপ্ট দেখার জন্য আপনার 4টা ভিডিও দেখার কোনো দরকার নেই। একটা ভিডিওর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সিটা আসলে কি। তাহলে 4টা কনসেপ্ট গুলো হচ্ছে, প্রথমটা সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড, এন্ড নাম্বার 2 ইজ মানি ভার্সেস কারেন্সি, নাম্বার 3 ডিজিটাল ভার্সেস ফিজিক্যাল, নাম্বার 4 ইজ ব্লকচেইন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের 4টা কনসেপ্ট। নাম্বার 1 ইজ সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড বলতে আমরা কি বুঝি? সেন্ট্রালাইজড হচ্ছে এমন একটা বিষয় যার উপর গভর্নমেন্টের বা সরকারের নিয়ন্ত্রণ থাকে, কিন্তু ডিসেন্ট্রালাইজডে সরকারের নিয়ন্ত্রণ থাকে না। যেহেতু সেন্ট্রালাইজডে সরকারের নিয়ন্ত্রণ থাকে, সেহেতু উৎপাদন ক্ষমতাটাও সরকারের হাতেই থাকে। কিন্তু ডিসেন্ট্রালাইজড ব্যাপারটা যেহেতু সরকারের হাতে থাকে না, সেহেতু সরকারের হাতে উৎপাদন ক্ষমতা থাকে না, নিজেদের ইচ্ছা মতো তারা প্রিন্ট করতে পারে না। সেন্ট্রালাইজডে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে সরকার নিজেদের উৎপাদন বাড়িয়ে দিয়ে পণ্যের মানটা বৃদ্ধি করে দেয়, যখন যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারে। কিন্তু ডিসেন্ট্রালাইজড ব্যাপারটা নিজেদের ইচ্ছা মতো বা সরকারের ইচ্ছায় বাড়ানো কমানো যায় না। ডিসেন্ট্রালাইজড এর সোর্সটা হচ্ছে লিমিটেড, কিন্তু সেন্ট্রালাইজড এর ব্যাপারটা যেটা সেটা হচ্ছে লিমিটেড না, যতটা ইচ্ছা ততটা উৎপাদন করা সম্ভব। এখন ডিসেন্ট্রালাইজড আছে বিটকয়েন, গোল্ড, কোনোটার উপরেই সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই, কারণ এগুলো উৎপাদন করা সম্ভব নয়, এগুলো সোর্সটা লিমিটেড। দেন নাম্বার 2, মানি ভার্সেস কারেন্সি। এখন মানি এবং কারেন্সি বলতে আমরা কি বুঝি? মানি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে টাকা। আসলে টাকা মানেই কিন্তু টাকা না। মানি ব্যাপারটা আর কারেন্সি ব্যাপারটা দুটো ভিন্ন জিনিস। মানি হচ্ছে এমন জিনিস যেখানে নিজের ভ্যালু মানি স্টোর করে রাখে, কিন্তু কারেন্সি ভ্যালু স্টোর করতে পারে না অথবা স্টোর থাকে না। ভ্যালু স্টোর রাখতে পারে কারা? যেমন ডায়মন্ড, গোল্ড। এদের উৎপাদন করা সম্ভব নয়, হয়তো দিনের পর দিন যত আগাবে দাম তত বাড়তে পারে, কিন্তু কারেন্সি দাম বাড়তে পারে না, কোনো চান্স নাই। ক্যান বি এক্সচেঞ্জড, মানি এক্সচেঞ্জ করা যেতে পারে, লাইক ডায়মন্ড, গোল্ড। এটাকে আপনি কনভার্ট করে টাকায় নিতে পারেন, অথবা আপনি যদি অন্যদিক দিয়ে হিসাব করেন, ডায়মন্ড গোল্ডই থাকে, সেটা আপনি এই দেশে থাকলেও যা, বাইরের দেশে গেলেও তাই, আপনি একইভাবে সেটাকে চালাতে পারবেন। কিন্তু কারেন্সির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে প্রতিনিয়ত ম্যানিপুলেশন হচ্ছে। আপনি ধরেন এক দেশে থাকেন, আপনার এক দেশের কারেন্সি ভিন্ন একরকম, কিন্তু অন্য আরেকটা দেশে কারেন্সি কিন্তু অন্যরকম। যেমন আপনি যদি সাউথ এশিয়ার দেশগুলো ধরেন, যেমন বাংলাদেশের ক্ষেত্রে টাকা, কিন্তু এই টাকা আবার ভারতে গেলে চলবে না, ইন্ডিয়াতে গেলে তখন আবার লাগবে রুপি। ঠিক তেমনি ইউরোপ কান্ট্রিতে গেলে লাগবে ইউরো, বা অন্যান্য কান্ট্রিতে ডলার লাগবে। আপনি মানি থেকে কারেন্সিতে রূপান্তর করতে পারবেন খুব সহজে, কিন্তু কারেন্সি থেকে মানিতে রূপান্তর করাটা আসলে একটু ঝামেলা বললে ভুল হয় না। এখন আপনাকে বিভিন্ন এক্সচেঞ্জারে যেতে হবে বা ব্যাংকে যেতে হবে, সেখানে যে জমা দিতে হবে, ডলার কালেক্ট করতে হবে, দেন অন্য কোনো দেশে ওটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আপনার যে মানি, সম্পদ, অ্যাসেট যেটাকে আমরা বলি, সেটা সব দেশে আপনি সমান, আপনি সব জায়গায় সেই সেম নামে ব্যবহার করতে পারবেন, যেটা কারেন্সির ক্ষেত্রে নাই। মানি কখনো ব্যান করা যেতে পারে না, আপনি ডায়মন্ড, গোল্ড তো কখনো ব্যান করতে পারবেন না, কিন্তু কারেন্সি চাইলেই ব্যান করা যায়। এখন সরকার যদি বলে, এখন আপনার পকেটে ধরেন 1,000 টাকার একটা নোট আছে অথবা 500 টাকার একটা নোট আছে, এখন সরকার যদি সেটাকে ব্যান করে দেয়, তাহলে ওটার তো আর আপনার কোনো দাম থাকবে না। কিন্তু ডায়মন্ড, গোল্ড, এইসব জিনিসের দাম সবসময় থাকবে, পুরো বিশ্বে সবসময় এর দাম থাকবে।
আপনাদের তথ্যের জন্য একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমরা যেমন জানি অনেকেই যে অতীতে চায়না নিজেদের কারেন্সি ডুবিয়ে দিচ্ছিল। চায়না তাদের কারেন্সি ডুবিয়ে দেওয়ার ফলে শুধুমাত্র চায়নায় প্রবলেমটা হয়নি, বিভিন্ন দেশগুলোর মধ্যে তাদের কারেন্সির ইন্টার কানেক্টেড একটা সম্পর্ক থাকে, তারা ইন্টার কানেক্টেড থাকে। এই চায়নার কারেন্সি যখন তারা ডুবিয়ে দিল, তখন ইউএস এর স্টক মার্কেটে অনেক বড় একটা প্রভাব পড়েছিল, তখন কারো কিছু করার ছিল না। ওই ঠিক তেমনটাই মানি বলতে অ্যাসেটকে বোঝায়। মানি আর কারেন্সি ব্যাপারটা কিন্তু ভিন্ন। মানি মানে অ্যাসেট, আর কারেন্সি মানে হচ্ছে আপনি দৈনন্দিন জীবনে যা ব্যবহার করছেন, যেটা সরকার কন্ট্রোল করতে পারতেছে। তো দেন হচ্ছে যেটা বলা যায় সেটা হচ্ছে নাম্বার 3, ব্লকচেইন। এখন ব্লকচেইন জিনিসটা কি? ব্লকচেইন নামটা আমাদের সকলের কাছেই অনেক জানাশোনা, অনেক পরিচিত একটা নাম, কিন্তু আমরা অনেকেই ব্লকচেইন মানে বুঝি না। ব্লকচেইন সোজা একটা কথায় যেটা, সেটা হচ্ছে হাল খাতা আছে না, বিভিন্ন ব্যবসায় হাল খাতা ব্যবহার করা হয়, মানে লেজার যেটাকে বলে আর কি। এখন লেজার মানে হাল খাতা। এখন হাল খাতায় হচ্ছে সমস্ত হিসাব নিকাশ লিখে রাখা হয় ব্যবসার। ঠিক তেমনি ব্লকচেইনেও আধুনিক প্রযুক্তির দ্বারা একটা হাল খাতা বা লেজার তৈরি করা হয়। ব্লকচেইন হচ্ছে একটা ডিজিটাল টেকনোলজি। এখানে প্রতিটা ট্রানজ্যাকশন প্রতিটা মুহূর্তে রেকর্ড হচ্ছে। ব্লকচেইন যারা ইউজ করে ট্রানজ্যাকশনের সময়, যারা যখন ট্রানজ্যাকশন করে, তখন আপনি আপনার নিজস্ব কম্পিউটার দিয়ে করেন অথবা মোবাইল দিয়ে করেন, তখন আপনার যেই এক্সচেঞ্জার অথবা যেই অ্যাপের সাথে আপনি ট্রানজ্যাকশন করতেছেন তাদের কাছে একটা কপি থাকে, আবার আপনি যেই ডিভাইস দিয়ে সেটা করতেছেন আপনার কাছে একটা কপি থাকে। তাহলে বলা যায় ব্লকচেইন একটা ট্রাস্টেড ইস্যু। এখানে কোনো রকম কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নেই, সবকিছুর হিসাব নিকাশ সেকেন্ড টু সেকেন্ড রাখা হচ্ছে, এটাতে কোনো গোলমেল হতে পারে না। তাই ব্লকচেইন এত কম সময়ে এতটা বিখ্যাত হয়ে গেছে। ফোর্থ ইজ ডিজিটাল ভার্সেস ফিজিক্যাল। ডিজিটাল ভার্সেস ফিজিক্যাল কারেন্সি মানে হচ্ছে ডিজিটালের ভিতরে আসে আমরা অনলাইনে যা যা ব্যবহার করি, আমাদের সরাসরি যাওয়াটা কম লাগে, লাইক রকেট, বিকাশ, নগদ, বাই পেটিএম, ডট ডট এটসেট্রা। আবার আমরা যদি ইন্টারন্যাশনাল মাধ্যম ধরতে যাই, তাহলে সেটা আমরা বিভিন্ন ওয়ালেট ধরতে পারি, লাইক ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স ওয়ালেট। এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জার আছে যেমন বাইবিট, বিটগেট, কুকয়েন, বাইন্যান্স। সকলের কাছেই কম বেশি সবকিছুই পরিচিত। এসব আমরা ঘরে বসেই করতে পারি, কিন্তু ফিজিক্যাল ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদেরকে ব্যাংকে যেতে হয়। ব্যাংকে যে কাগজে লেখালেখি করার পরে স্বাক্ষর দেওয়ার মাধ্যমে আমরা লেনদেনটা করতে পারি, তখন সেটাকে ফিজিক্যাল কারেন্সি বলে। মানুষ প্রথমে ফিজিক্যাল কারেন্সি বেশি করত, ডিজিটাল কারেন্সিতে তারা বিশ্বাস করতো না। মানুষ প্রথম থেকেই ফিজিক্যাল কারেন্সিতে বেশি বিশ্বাস করে। মানুষ ব্যাংকে যে টাকা লেনদেন করতে অভ্যস্ত। শুরুতে ডিজিটাল কারেন্সি তেমন কেউ বিশ্বাসও করতো না, ব্যবহারও করতো না, কিন্তু ধীরে ধীরে ডিজিটাল কারেন্সির ব্যবহারকারী লোকজন এখন বেড়ে গেছে, আর এখন সর্বক্ষেত্রে ডিজিটাল কারেন্সি ব্যবহার হয়। ফিজিক্যাল কারেন্সি যেটা, সেটা হচ্ছে লাইক আপনার হাতে টাকাটা থাকবে, আর ডিজিটাল মানে হচ্ছে আপনি টাকাটা দেখতে পাচ্ছেন। এখন আপনি বলতে পারেন যে ডিজিটাল থেকে হয়তো ফিজিক্যালটা বেশি সেফ, কিন্তু যদি আপনাকে বলা যায় যে ধরেন ফিজিক্যালি আপনি টাকাটা রাখলেন, এখন আপনার টাকা যদি চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায় বা হারিয়ে যায়, কেমন হতে পারে? আবার মনে হয় আপনার হাতে এখন 10 লাখ টাকা আছে, তো 10 লাখ টাকা আপনি নিজের কাছে রাখতে সেফ অনুভব করছেন না। সে তো আপনি একটা গাড়ি কিনলেন, এখন ধরেন আপনার গাড়ি যদি কেউ চুরি করে বা গাড়িতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আপনি যেমন ডিজিটাল নিয়েও একটা ইতিবাচক নেতিবাচক চিন্তা করেন, ফিজিক্যাল নিয়ে একটা ইতিবাচক ইতিবাচক নেতিবাচক চিন্তা করেন। তো সব মিলিয়ে এখন বর্তমান বিশ্ব ডিজিটাল কারেন্সির উপরেই নির্ভর করছে। যখন ইন্টারনেট শুরুতে এসেছিল অথবা বিভিন্ন ধরনের ডিজিটাল প্রযুক্তি যেগুলো এসেছিল, মানুষ সেগুলোর উপর কম বিশ্বাস করতো, কিন্তু আস্তে আস্তে যখন মানুষ দেখলো যে এগুলো দিয়ে তাদের সুবিধা বেশি হচ্ছে, ফিজিক্যালি কষ্ট কম করতে হচ্ছে, বাসায় বসেই সব হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে মানুষ বিভিন্ন ডিভাইস অথবা বিভিন্ন ধরনের প্রযুক্তির উপর বিশ্বাস করতে শুরু করে। ঠিক তেমনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা ডিজিটাল মার্কেট, এটা কম সময় এসেছে, এখন মানুষের এটা বিশ্বাস করতে একটু সময় লাগবে। মানুষ যখন এর উপকারিতা বুঝে যাবে বা এর সুবিধাটা বুঝে যাবে, সবাই আস্তে আস্তে ঠিক ইন্টারনেট ব্যবহার করার মতোই বিশ্বাস করবে যে এটা তাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা ছোট মার্কেট, আবার বলতে গেলে ভিতর দিয়ে অনেক বড় মার্কেট।
এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনেক কিছুই চেঞ্জ করা সম্ভব। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বলা যায় একটা ভলাটাইল মার্কেট, প্রচুর আপ ডাউন করে। ছোট মার্কেট হলেও প্রচুর আপ ডাউন করে। আর ক্রিপ্টোকারেন্সির ইম্পর্টেন্স ভবিষ্যতে কতটা হয়তো বুঝতেই পারছেন। এখনো যেসব দেশে ক্রিপ্টোকারেন্সি অফিসিয়ালি অনুমোদন পায়নি, সেসব দেশেই খুব শীঘ্রই অনুমোদন পেতে চলেছে। হয়তো জানেন বর্তমানে ইউএস এর ইলেকশনও ক্রিপ্টো রিলেটেড, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির গুরুত্বের উপর অনেকটা ভিত্তি করেই ইউএসএ এর ইলেকশনটা 2024-এ হতে যাচ্ছে। আবার কিছু সময় আগেই, মানে কয়েকদিন আগেই বলা যায়, দুবাইতে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হলো যে এখন থেকে দুবাই যারা চাকরিরত রয়েছে বা চাকরি করে, তাদের এখন থেকে স্যালারিটা পে করা হবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। আবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল পেনশন সার্ভিস, বিশ্বের তৃতীয় বৃহত্তম পাবলিক পেনশন তহবিল, 34 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মাইক্রো স্ট্র্যাটেজি শেয়ার ক্রয় করেছে, যা বিটকয়েনের এক্সপোজার আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়াও বিভিন্ন দেশের বড় বড় রেস্টুরেন্টে বা বিভিন্ন কাজকর্মে বিভিন্ন ধরনের পে করা হয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।